এই যে উল্টো পাল্টা আশেপাশে সবাইকে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে না, হ্যাঁ এগুলো বলে বেড়ানো বন্ধ হয়ে যাবে। কিছু কিছু মানুষ আমার নামে আশেপাশে ভুলভাল বদনাম করে এটা ভাবছে যে তারা লোকের কাছে ভালো সাজবে। এইভাবে কদিন ভালো সাজা যায়, হয়তো কিছুদিন ভালো থাকবে, তারপরে আস্তে আস্তে কিন্তু আসল চেহারা সবার সামনে আসবে। তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো না, বৃষ্টিদি তুমি সারাদিন ঘরের মধ্যে কেন থাকো, বাইরে কেন বেরো না? এই একটা কারণ আছে যে আমি কেন বাইরে বেরোই না। কিছু মানুষ আছে অযথাই অন্যের নামে বদনাম চাপাতে খুব ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক স্বাগত। ফিল্টারে যে নতুন মাটিটা কিনে এনেছিলাম ওইটা আজকে লাগিয়ে দিলাম। নতুন মাটিটা কিনে এনে যদি 2-4 দিন ভিজিয়ে রাখো জলের মধ্যে খুব ভালো হয়। আর এখানকার জলটা এতটাই পরিষ্কার যে কি বলতো, এই ফিল্টারে মাটি অনেক দিন যাবে সেটা ভালোই বুঝতে পারছি। পুরোনো মাটিটাও খারাপ ছিল, তোমরা জানো ওই বাড়ির মাটিটা এই বাড়িতে এসে লাগিয়েছিলাম তখন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ভাবলাম চেঞ্জ করে দিই নতুন করে। তারপরে এই ফিল্টারগুলোতে তোমরা জানো জল কিন্তু খুব ভালো ফিল্টার হয়। জলের মধ্যে যদি কিছু নোংরা থাকে না তাহলে কিন্তু এই ফিল্টারগুলো জাম হয়ে যায়। তো সেই কারণে আমি এদিকে ফিল্টারটা সেট করে দিল প্রীতম, আর এখানে জলও ভরে দিল। আর জল ভরতে না ভরতে কিছুক্ষণের মধ্যে জানো তো ফিল্টার হয়ে পুরো ঘর হয়ে গেছিলো জল। তো আজকে আমি রান্না করব একটু আলু আর একটু ঢ্যাঁড়স দিয়ে একটু গা মাখা একটা মানে ওই তরকারির মতো বানাবো। তো এখানে তাড়াতাড়ি করে রান্না করছিলাম, প্রীতম খাবার নিয়ে যাবে সেই কারণে। ওইদিকে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি। আর এই আলু ঢ্যাঁড়সের যে তরকারিটা বানাই এটা প্রীতম খেতে খুব ভালোবাসে। সকাল সকাল উঠে না তেমন কিছু কাজ করা হয়নি আজকে, ভাবলাম রান্নাটা করে নিই, তারপরে একবারে ঘর দোর পরিষ্কার করে ঠাকুরকে পুজো দেব। তো এখানে ভেন্ডিটা আর আলুটাকে না একটু ভালো করে ভেজে তুলে রাখতে হবে। অনেকে বলে ভেন্ডি রান্না করতে গেলে গলে যায়, কিন্তু ভেন্ডি ভাজবে ভালো করে, কোনো রকম নুন টুন দিও না, নর্মালি তেলের মধ্যে ভেজে নেবে, দেখবে কোনো রকম ঘাঁটে যাবে না তরকারির মধ্যে। এই যে ভেন্ডি ভাজার পর আমি আলুটাকেও এর সাথে মিক্স করে দিলাম। এরপর যেটা দেবো সেটা তোমাদেরকে বলি, একদম নিরামিষভাবেই তরকারিটা বানাচ্ছি। তোমরা চাইলে তেলের মধ্যে 5 ফোড়ন দিতে পারো, আমি আর আলাদা করে 5 ফোড়ন দিইনি। তো এখানে নুন আর একটু হলুদ দিলাম দেখতে পেলে, ব্যাস। আর কিছু মশলার মধ্যে কিন্তু লাগবে না, যেটা লাগবে সেটা হচ্ছে একটু পরিমাণে সর্ষে বাটা। আমার কাছে সাদা সর্ষে ছিল সেটাই দিয়ে দিলাম, ব্যাস। সর্ষেটাকে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, কারণ খুব ভাজলে তেতো হয়ে যাবে। ব্যাস, এবার একটু জল দিয়ে এই ভেন্ডিটাকে গা মাখা করে নামিয়ে নিলেই হয়ে যাবে। আজকে 3-4 দিন ধরে এই তরমুজটা ফ্রিজে ভরা ছিল, কাটাই হচ্ছিল না। তো ভাবলাম আজকে অর্ককে কেটে দিই, কিন্তু কাটতে বসে সে কি কাণ্ড, আমার তো বটিতে ধারই নেই, দেখো একটা ফল কাটতে পারছি না। তারপরে ওর বাবা ফোন করেছে, অর্ক বলছে মা টিভি রিচার্জ শেষ হয়ে গেছে, তো রিচার্জ করে দাও। তো ওইটার জন্য আবার আমাকে ফোন ধরিয়ে দিতে হলো ওকে, যে ও আবার বলবে। তো তারপর আবার ছুরি দিয়ে আমি কাটলাম এখন, দেখো, কারণ এই বটিটাতে তো কাটা যাচ্ছে না। একটু কাটার পর তারপরে দেখলাম যে না, এই ছেলেটা আমাকে খুব জ্বালাচ্ছে। তো এখানে কাটতে পারছি না আগে, আর তার মধ্যে রান্নাঘরের ভেতরটা কি গরম লাগছিল। তোমরা অনেকে বলেছো আমার রান্নাঘরটা মনে হয় ছোটো আগের থেকে, না গো এই রান্নাঘরটা অনেকটা বড়। তোমাদের ক্যামেরায় কতটা কি মনে হচ্ছে জানি না, বাট এই রান্নাঘরটা বেশ বড় আছে। প্রীতমকে কেটে দিলে ভালো, কিন্তু প্রীতম তো সে রাতে আসবে, তো ফল তো খাবে না। ওকে সব টিফিন বক্সের মধ্যে ভরে কাজের ওখানে নিয়ে চলে যায়, ওখানেই খেতে হয়, তাছাড়া ওর খাওয়া হয় না সেভাবে। তো এখানে কেটে নিলাম। আর তরমুজটা কী পরিমাণে লাল বেরিয়েছে, আমি না প্রথমে ভাবলাম হয়তো কালার মেশানো, কিন্তু তরমুজটা না খাবার পর বুঝতে পারলাম কী পরিমাণ টেস্ট। তোমরা আমাকে অনেকে বলেছ দিদি রান্নাঘরটা একটু ওয়ালপেপার লাগিয়ে নাও, খুব নোংরা লাগছে। হ্যাঁ গো, আমিও বুঝতে পারছি যে নোংরা লাগছে, কিন্তু কি করবো বলো, এত তাড়াতাড়ির মধ্যে সব জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে শিফট করেছি, সেগুলোকে সেট করেছি। এখন আপাতত 2 দিন রেস্ট নিতে হবে, তারপরে যা কিছু করব। আর তার থেকেও বড় কথা জানো তো, অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে। যারা বাড়ি শিফটিং করো তারা জানবে যে কী পরিমাণে টাকা খরচা হয়, আর কী পরিমাণে কষ্ট তো একটা আলাদা থাকেই, তার মধ্যে প্রচুর পরিমাণে আমাদের টাকা খরচা হয়ে যায়। একটা যে বাড়িতে ছেড়ে আসো সেখানে টাকা খরচা, প্লাস আবার নতুন বাড়িতে আসছো সেখানে টাকা খরচা। এই জিনিসগুলো বাড়িওয়ালারা কখনোই বোঝে না, ভাড়াটেদের না কষ্ট না খুব কম বাড়িওয়ালারা বোঝে। তো এখানে তরমুজটা খুব মিষ্টি ছিল। আর এখানে আমি প্রীতমকে বললাম যে যাও টিভিটা রিচার্জ করে দাও, তো এখানে রিচার্জ করে দিয়েছে। আসলে অর্কর আমার একটা টাইম টেবিল করা আছে, অর্ককে পুরো সপ্তাহে টিভি দেখতে দিই না, কিন্তু শুক্র আর শনিবার দিনটা একটু করে দেখতে দিই। এখানে আমি ফুলকপি নিয়ে এসেছিলো, এটা অসময়ের ফুলকপি, তাই আলুটা আর ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে একটুখানি মশলা বানিয়ে আজকে আলু ফুলকপি দিয়ে মাছের একটু ঝোল বানিয়ে দেবো, আর ভেন্ডির তরকারি, আর কিছু লাগবে না।
আর আজকে রান্না দুটো ভালোও হয়েছিল, জানি না এই বাড়িতে আসার পর খিদেটাও বেশ ভালো পাচ্ছে, রান্নাগুলোও বেশ ভালো হচ্ছে, সবই কেমন যেন ভালো হচ্ছে। তারপরে দেখো কিছু বাসনপত্র ছিল সেগুলো মেজে নিচ্ছি। তোমরা যারা বলো আমাকে একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারো না, তো তাদেরকে বলি রাখতে কেন পারবো না, রাখতে অনেক কিছুই পারবো, কিন্তু কি জানো তো কিছু কিছু পরিস্থিতি সময় বিশেষে না নিজেদেরকে একটু করে নিতে হয়, এই আর কি। জানো তো মানুষের যতক্ষণ প্রয়োজন পড়ে ততক্ষণ মানুষ খুব ভালো নাম করে। দেখো না সামান্য কাজের মেয়েদের কথাই বলছি, যতক্ষণ তোমার বাড়িতে কাজ করবে ততক্ষণ কিন্তু তোমার নামে খুব গুণগান গাইবে, বাকিদের নামে নিন্দা করবে, ঠিক আছে। আবার যখন তোমার বাড়ির কাজ ছাড়বে তখন তোমার নামে আশেপাশে বদনাম ছড়াবে। এইরকম শুধু কাজের মেয়েরা করে না, সব জায়গায় করে। যতদিন যার কাছ থেকে টাকা পায় ততদিন খুব নাম হয়, হ্যাঁ তুমি খুব ভালো, তোমার শরীর খারাপ, তোমার এই, যেই তুমি সেই জায়গা থেকে বেরিয়ে যাও তখন শুরু করে দেয় এদের অসভ্যতামি, নানা রকম ভুল ভাল তোমার নামে কথা ছড়িয়ে দেবে, তারপর বলবে এদের থেকে খারাপ মানুষ তো কেউ ছিলই না। আসলে কি জানো তো, এত ভালো মানুষ আমরা সত্যি হতে পারলাম না এখনো পর্যন্ত কারোর কাছে। আসলে কিছু কিছু মানুষের না স্বার্থে ঘা লাগলে তারা অন্যের ব্যাপারে মিথ্যা কথা বলতে না দু পাও ভাবে না, ভাবে না যে না, যে যার নামে মিথ্যা কথা বলছি সে আদৌ কিছু করেছি কি না। তো ঠিক আছে, ভালো, উপরে ভগবান আছে, তারা বিচার করবে। শুধু একটা কথাই ভেবে রাখি, এই যে আশেপাশে লোকদের কাছে আমাদের নামে ভুলভাল কথাগুলো বলে বেড়াচ্ছে, এগুলো আদৌ সত্যি তো? তোমরা তো জানো আমি খুব একটা বাইরে বেরোই না, খুব একটা কথাবার্তাও কারোর সাথে বলি না, খুব একটা মিশিও না। তার কারণ তোমাদেরকে আমি অনেকবার আগে বলেছি, আমি যখন কলকাতায় থাকতাম তোমরা নিজেরাই আমার আগের ভিডিওগুলো দেখেছিলে যে আমি কী পরিমাণ মিশতে ভালোবাসতাম। তারপরে যখন বাটি বাটি তরকারি দিতাম তখন আমি খুব ভালো ছিলাম, আর যখন পুজোতে জামা কাপড় দিতাম তখন খুব ভালো ছিলাম, তখন আমি আমার ছেলে সবাই খুব ভালো ছিলাম। যেই বন্ধ হয়ে গেল সব কিছু, তারপরে বদনাম শুরু হয়ে গেল যে আমি খারাপ, তারপরে আমার ছেলে খারাপ, হ্যান ত্যান অনেক কিছু শুরু হয়ে যায়। আসলে কি বলো তো, যত তুমি দিতে পারবে মানুষকে তত তোমার নামে প্রশংসা, তুমি যত তাদের নামে গুণগান গাইতে পারবে তত ভালো। কিন্তু তুমি দেওয়া বন্ধ করে দাও বা চোখে আঙুল দিয়ে তাদের ভুলগুলো দেখিয়ে দাও, ব্যাস দেখো তারপর থেকে তুমি যে কি জঘন্য মেয়ে তৈরি হবে। আর মেয়েদের তো কপালে এমনিতেই বদনাম থাকে। যাই হোক, আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর ঘরটা মুছিয়েও নিচ্ছি। আমার এই মপটা আসার পর থেকে এই ঘরটা মুছতে অতটাও কষ্ট হয় না। তো আমার ঘরগুলো এখন এই বাড়িটা না অতটাও কষ্ট হয় না ঘর মোছা, ঘর ইয়ে করতে। কষ্ট হয় এই পেছনে বারান্দাটা পরিষ্কার করতে, কারণ ঝাঁটাটা নিয়ে যখন আমাকে এইদিকে পরিষ্কার করতে হয় না, আমার কাছে না মানে ঝাঁটাটা যেহেতু কোমরটা নিয়ে নিয়ে করতে হয়, বেশ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। সংসার জীবনটা তো সুখের না, সংসার করতে গেলে সব দিকটাই সামলাতে হবে। এতদিন বাবার বাড়িতে পায়ের উপর পা তুলে বসেছিলাম, এখন আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই কর্ম করে খাচ্ছি। ও বাইরে সামলায়, আমি ঘর সামলাই, আবার কখনো কখনো দুজন মিলেই ঘরটা সামলাই। তো এই আর কি। তো এইদিকে ঝাড় দিয়ে আমি এই দিকটা পরিষ্কার করে নিলাম, প্রতিদিনই জল দিয়ে ধুতে হয়। তারপর স্নান টান করে এখানে একটু ক্রিম মেখে নিচ্ছি, কারণ কিছুদিন যাবৎ না মুখে ক্রিম দিচ্ছি, কিচ্ছু দিচ্ছি না, সব কিছু ভুলে গেছি দিতে। তো এই যে ভালো করে ক্রিম ট্রিম মেখে নিলাম। আর আমি বরাবরই ঠোঁটে একটুখানি লিপ বাম লাগাই। অনেকেই বলেছে বৃষ্টিদি তোমার ঠোঁটটা কালো কেন? দুটো কারণ হতে পারে কালো। এক হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে ব্রণিল লাগাতাম, যেটা এখন লাগাই না, তো সেই কারণে হতে পারে। কারণ প্রীতমও বলে যে ব্রণিল লাগিয়ে রোদে বেরোলে নাকি কালো হয়ে যায় ঠোঁট। আর দ্বিতীয় হচ্ছে ছোটোর থেকে নাচ শিখতাম তো, মা খুব লিপস্টিক বা আমি খুব লিপস্টিক লাগাতে খুব ভালোবাসতাম, মানে আতিপাতি যে কোনো লিপস্টিক আমি লাগিয়ে ফেলতাম, তার কারণটাও হতে পারে, আমি বাদবাকিটা বলতে পারবো না। তো যাই হোক, সিঁদুর পরে এখন ঠাকুর পুজো চলে এসেছি। তোমরা জিজ্ঞেস করেছো যে আমি কি প্রতিদিনই ঠাকুরকে কিছু না কিছু, হ্যাঁ আমি কিছু না কিছু দিই। বিশেষ করে আমার এই চিড়ে ভোগটাই বেশিরভাগ দিনে দেয়া হয় আমার, তাছাড়া তেমন কিছু দেয়া হয় না। আর অনেকে বলেছো দিদি কালকে লক্ষ্মী পুজোর ভিডিওটা দেওয়াতে বলেছো যে ঘট পাততে, আমি বলতে পারবো না গো ঘট পাততে পারবো কি পারবো না, কারণ ঘটটা বাদেই আমি লক্ষ্মী পুজোটা করবো। ঘট পাতার অনেক নিয়ম, কারণ তোমরা জানো আমরা মেয়েরা মাসে অশুচি হই। হয়তো এই ব্যাপারটাতে তোমাদের অনেকেরই খারাপ লাগতে পারে, বাট এটা ঠিকই যে আমি এতটা এখনও মডার্ন হতে পারিনি যে ঠাকুরকে ওই অবস্থাতে আমি সব কিছু করবো। আর সেই বৃহস্পতিবারগুলো তো ঠাকুরের ঘটের জল চেঞ্জ করতে পারবো না। আর ঘট পাতলে জানো তো ঘট পাতার অনেক নিয়ম হয়, জল চেঞ্জ করতে হয় প্রত্যেক বৃহস্পতিবার। তো সেই জিনিসগুলো একটু প্রবলেম হতে পারে, কারণ আমার একার সংসার, আমি একটাই মেয়ে। প্রীতম আর অর্ক এত কিছু সামলে উঠতে পারবে না। আর এইদিকে চিড়ে আর কলা ভোগ দিলাম আজকে ঠাকুরকে। বাকি যে পুজোর নিয়ম কানুনগুলো তোমরা আমাকে বলেছো, আমি অবশ্যই পালন করার চেষ্টা করব মন দিয়ে।
বাদ বাকি যেটা ঘট পাতার কথা বলেছে ওইটা হয়তো আমি আমার শাশুড়িকে না জিজ্ঞেস করে কখনোই করতে পারবো না। আর কিছু মানুষ বলেছিলে যে ঠাকুরগুলোকে বামুন দিয়ে পুজো করিয়ে প্রতিষ্ঠা করে নিতে, না ওইটা আমি করবো না। তার কারণ আছে, আমি জানি বামুন দিয়ে পুজো করিয়ে প্রতিষ্ঠা করা যায়, কিন্তু আমি করবো না। কারণ জানো তো, ঠাকুর একবার প্রতিষ্ঠা করলে তার অনেক নিয়ম, আমি এত পারবো কি পারবো না, কি ভুল ত্রুটি হয়ে যাবে ওই ভয়ে আমি আর কিছু করি না। কাল না বিকাল থেকে হালকা করে মাথাটা ঘুরছিল, আমি আর বলতে পারো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। মশারির ভেতর দেখো এখন আমি শুয়ে আছি। আমি সকালে উঠেছিলাম অর্ক যখন স্কুল যাচ্ছিল, তো তারপরে প্রীতম বললো একটুখানি রেস্ট নিতে, কারণ ও বলছে যে আবার যদি শরীরটা কোনো রকম ভাবে খারাপ হয়ে যায় বা ব্লাডটা কমে যায় তখন কিন্তু এই আশেপাশে মানুষরা আমাকে দেখতে আসবে না, তখন কিন্তু আমাদের কি বিপদে পড়তে হবে। সেই কারণে প্রীতম বললো আজকে সকাল থেকে তেমন খুব একটা কাজ নেই, তুই একটু রেস্ট নে, তারপরে আমি বাকিগুলো করে দিচ্ছি। এই যে এখানে আমাকে অনেকে বলেছে এই কমফোর্টটা কীরকম দাম নিয়েছে। এই কমফোর্টের 300 টাকার মতো দাম নিয়েছে। বেশ গরম, মানে গরম বলতে কি বলতো, এসির জন্য একদম পারফেক্ট। তোমরা তো শুধু এই রুমগুলো দেখছো, তাই আমাদেরকে বলছো হয়তো ঘরেরটাকে ঠিকঠাক সাজানো হয়ে গেছে, এখনও অনেক কিছু বাকি আছে। যাদের স্বামীরা না আজকালকার দিনে খুব বেশি সাপোর্ট করে তাদেরকে এখন খুব কথা শুনতে হয়। মানে এখন তো আমি নাই ভিডিও করছি তাই দেখতে পাচ্ছে অনেকে, কিন্তু এখনকার দিনে আমি বেশিরভাগ ঘরে ঘরেই দেখেছি হাজব্যান্ডরা কিন্তু তাদের স্ত্রীদেরকে বেশ খানিকটাই সাপোর্ট করে। এই জিনিসগুলো আবার কিছু কিছু মানুষ দেখতে পারে না, নতুন করে নাকি এগুলো নাকি আদিক্ষেতা। এই ভাড়াঘর চেঞ্জ করতে করতে একটা জিনিস বুঝলাম, ভাড়াঘর শুধু চেঞ্জ করা মানে যে শুধু জিনিসপত্র নষ্ট হয় তা না, ব্যাংকের টাকাও প্রচুর নষ্ট হয়। জানো তো, আমরা ভাবছি শুধুমাত্র এই মাসে আমাদের মানে সেই মার্চ থেকে আমাদের কত বেশি খরচা হয়ে গেল, একটার পর একটা, মানে প্রচুর খরচা হয়ে গেছে আমাদের। আর এই ঘর শিফটিং আর এসি কেনার ব্যাপারটা তো একদমই বোকার মতো হলো জিনিসটা। মানে বলতে পারো আমি যদি জানতাম আগে যে এসি কিনলে আমি এত কিছু টাকা খরচা হবে বা এত মেন্টাল হ্যারাসমেন্ট আমাকে হতে হবে, তাহলে আমি সত্যি বলছি আমি কিনতামই না। আর অনেকে আমাকে বলছো দিদি এসি কেনার জন্য ঘর চেঞ্জ করতে হচ্ছে, হ্যাঁ এটাও আমার কাছে সত্যি নতুন ব্যাপার, এসি কেনার জন্য আমাদেরকে ঘর চেঞ্জ করতে হয়েছে। কিছু কিছু মানুষ আমাকে এটাও বলেছো যে বাড়িতে মানে ভাড়া বাড়িতে কোনো কিছু লাগাবার আগে তোমাদের তো বাড়ির মালিককে জিজ্ঞেস করে নিতে পারতে। বিশেষ করো একবার না দুবার জিজ্ঞেস করা হয়েছিল, তখন কোনো রকমই কিন্তু কোনো কিছু প্রবলেম হয়নি। তারপরে যে প্রবলেমগুলো হয়েছে ওই যে আমি কিছু কথা সোশ্যাল মিডিয়াতে বলতে চাইছি না এখনও পর্যন্ত, তাই বলছি না। প্রীতম আমাকে বলছিল আর একটু বেলা করে উঠতে, কিন্তু আমি তারপরে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে রান্না চাপিয়েছি। এই যে অনেক দিন ধরে উচ্ছেগুলো রাখা ছিল, ভেবেছিলাম উচ্ছে আলু পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজবো, তারপরে দেখলাম না উচ্ছেটাই ভেজে নিই। তোমাদেরকে কিছুদিন আগে একটা মেশিন দেখালাম না, ওটাতে পেঁয়াজ কাটছিলাম টমেটো কাটছিলাম, এইটা এত ভালো, উচ্ছেগুলো এত সুন্দর কাটা গেছে, মানে আমার না বড়িটা দেখলেই তো, কালকে তরমুজ কাটতে গিয়ে কী হলো ধার ছিল না, তো এত ভালো কাটা যাচ্ছে সব কিছু, আমি তো এই জিনিসটার ফ্যান হয়ে গেছি পুরোপুরি বলতে পারো। তো এখানে উচ্ছেটাকে একটু নুন একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। নুনটা আমার উচ্ছের মধ্যে দেয়া ছিল তাই আমি আলাদা করে নুন দিয়ে নিই, শুধু হলুদটা দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। এরপরে প্রীতম দেখো ঝুল ঝাড়তে লেগেছে, ঘুল টুল কিছুই ছিল না, কিন্তু ওই যে আমি যেহেতু ধুনো টুনো দিচ্ছি এই কিছুদিন যাবত, সেই কারণে এই অবস্থা। আর এই যে ফ্রিজে কিছুটা চিকেন রাখা ছিল, সেই চিকেনটাকে একটু গোলমরিচ বাটা দিয়ে রুটি খাওয়ার জন্য রাতে করে নিচ্ছি। না দুপুরেও খাবে অর্ক একটুখানি, কিন্তু রাতের জন্য একটু বানিয়ে রাখলাম এখন থেকে। শেষ করবার আগে একটা কথা বলি, আমি না আমার বাবা মায়ের জন্য না চুপ থাকি, অনেক কিছু কারণে আমাকে চুপ থাকতে হয়, সব সত্যি আমি বলতে পারি না। এটা হচ্ছে আমার সবথেকে বড়, মানে বলতে পারো আমার বাবা মা হচ্ছে আমার সবথেকে আমার লাইফের দুর্বল পয়েন্ট। আর সেটা আমি শুধু না, পুরো পৃথিবী জেনে গেছে যে বৃষ্টিকে মুখ খোলা থেকে বন্ধ করতে হলে বৃষ্টির বাবা মাকে দিয়ে বলাতে হবে। আর আমি আমার বাবা মা আমার কাছে উইক পয়েন্ট, তো আমি চুপচাপ থাকি। ওই জন্য আমাকে না আমার ঘাড়ের মধ্যে অনেক কিছু অ্যালিগেশন নিতে হয়, অনেক কিছু বদনাম চাপাতে হয়, অনেক কিছুই আমাকে মাথা পেতে নিয়ে নিতে হয়, কিছু করার নেই। আমি যদি বলি যে না আমি বলবো, আমাকে মানুষ কেন ভুল বুঝবে, আমি বলবো এই কথাগুলো, এগুলো বলবো, তখন আমার বাবা বলে না বলবি না, কোনো দরকার নেই, তুই জান, ওপরে একজন আছে সে জানছে তাহলেই হবে, তোকে কাউকে জানাতে হবে না। মানে আমি
আমি শুধু ভাবছি আমার পুরো জীবনটা শুধু বদনামে চলে যাবে, মানে বদনাম পেতে পেতেই আমার জীবনটা শেষ হয়ে যাবে। মানুষ সুযোগ পেয়ে গেছে আর কি, বদনাম করেই যাচ্ছে, লিমিট আর নেই। আগে আমি চুপচাপ থাকতাম, এখন চুপচাপ থাকতে পারি না, বলে দিই। তখন দেখে যে না এই মেয়েটা, একে তো এই তো আগের মতো আর চুপচাপ নেই, একে তো চুপ করাতে হবে। তো এর বাবাকে ফোন করি, এর মাকে ফোন করে একে বলি। তারপরে আমার বাবা মা আমাকে ফোন করে বলে, কেন বলছিস এগুলো, কেন করছিস এগুলো, করবি না, এ করবি না, হ্যান করবি না। আমার বিয়ে হয়ে গেছে মানে 8 বছরের, তারপরেও কিন্তু আমি আমার বাবার কথা চেষ্টা করি যতটা মেনে চলার। কেননা আমার মনে হয় আমার বাবা আমার লাইফের শ্রেষ্ঠ শিক্ষক। আমার জীবনে অর্ধেক জ্ঞান অর্জন আমি আমার বাবার কাছ থেকে করেছি, মায়ের কাছ থেকে করেছি। আমার বাবা সারা জীবনটা সৎ পথে চালিয়ে দিল, আমিও চেষ্টা করি সৎ পথে থাকার। আমাদেরকে আগেও বলেছি আমি আমার বাবাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি আমার বাবার কথা ফেলতেই পারি না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো একটা কথা শুধু বলতে চাই, কিছু কিছু মানুষ না আমার বাবার জন্য বেঁচে আছে। মানে আমার বাবা শুধু আমাকে বারণ করে বলে না, এখনও পর্যন্ত আমি চুপচাপ আছি, মুখ খুলিনি সোশ্যাল মিডিয়াতে। যেদিনকে আমি সব সত্যি প্রমাণ সমেত দেখাতে শুরু করবো না, এদের অস্তিত্বটা মুছে যাবে। শুধু এইটুকু বলতে পারি, শুধু বললাম তো, সে আমার বাবার যত ভালোই বন্ধু হোক আর যাই হোক, এই যে উল্টো পাল্টা আশেপাশে সবাইকে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে না, হ্যাঁ এগুলো বলে বেড়ানো বন্ধ হয়ে যাবে। আমি একটা সাইলেন্ট একটা কথা বলছি, কারণ আমি জানি খুব ভালো করে উনি বা ওনার ফ্যামিলি প্রতিদিন এই ভিডিওগুলো দেখেন, তাই বলছি। সাইলেন্ট কথা বলছি, উনি যে আশেপাশের লোকদেরকে ভুলভাল বোঝাচ্ছেন, বলে বেড়াচ্ছেন না, তো আমি যদি মুখটা খুলি না প্রমাণ দিয়ে সেটা জাস্ট 2 মিনিট লাগবে না, তাদের এই ভালো মানুষই মুখোশটা জাস্ট খুলে যাবে। কিন্তু আমি চুপচাপ থাকি। আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে থাকি, তো কিছু মানুষের আমাকে ভালো লাগে না বলে আমার কোনো কিছু তাদের ভালো লাগে না, তো কী আর করবো, কিছু তো করার নেই। চলে আজকে দিনটা জাস্ট ঝড় উঠে গেল, জাস্ট সকাল থেকে একরকম গেল আর রাতটা একরকম যাচ্ছে। না এটা কিন্তু আমার বাবা মায়ের প্রতি কোনো অভিযোগ নয়, বাট আমার ওই যে বললাম আমার এটা একটা দুর্বলতা। আর এটা যতদিন না আমার বাবা মা বুঝতে পারছে যে না এখন কলিযুগ জিনিসটা, এখন যে যত চুপ থাকবে তাকে তত সইতে হবে, এই জিনিসটা আমার বাবা মা বুঝছে না। বাবাদের যুগটা পেরিয়ে গেছে, বাবা মাদের যুগটা পেরিয়ে গেছে। আগে সময় উত্তর দিত, বাট এখন সময় উত্তর না, সময়ের আগে তুমি উত্তর দাও, এই ব্যাপারটা এসছে। যাই হোক, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। কারণ জানি এখনকার দিনে কেউ কাউকে ভালো রাখে না, তবুও আমি ভিডিওর মধ্যে প্রতিদিন এই কথাটা বলি, চেষ্টা করো শুধু নিজে ভালো থাকবো, নিজে খাবো, নিজে পড়বো, এই জিনিসটা করো না। আশেপাশে মানুষকে ভালো রাখার দায়িত্বটা একটু নাও তোমরা, সবসময় তাদের খারাপ চিন্তা করো না। প্রত্যেকটা মানুষেরই না নিজস্ব ভালোভাবে বাঁচার অধিকার আছে, শুধু এইটুকুই বলবো।